নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ, আর আপনার সঙ্গে আমি সুমন। আচ্ছা, অফিসে আপনার বসের ওপর রাগ হয়েছে, কিংবা বাড়িতে কোনো একটা পারিবারিক ঝামেলা, কোনো ঝগড়া, রাগটা ঠিক দেখাতে পাচ্ছেন না, কারণ বাড়ি বা অফিস যেখানেই রাগ দেখাবেন তার একটা পাল্টা প্রতিক্রিয়াও থাকবে। অনেকে রসিকতা করে বলছেন যে আর রাগে গড়গড় করতে হবে না, থানায় চলে যান, সেখানে ভাঙচুর করে আসুন, কারণ এ রাজ্যে তাতে কোনো দায় পোয়াতে হবে না, কোনো শাস্তি পেতে হবে না, এমনকি সমর্থনও জুটতে পারে। কোনো সন্দেহ নেই যে রসিকতা দিয়ে শুরু করলাম, কিন্তু বিষয়টা অত্যন্ত উদ্বেগজনক। এই জন্য উদ্বেগজনক যে প্রতিদিন প্রত্যেকটা ঘটনায় আরও বেশি করে আমাদের পুলিশ অফিসাররা, পুলিশ কর্মীরা তারা সফট টার্গেট হয়ে পড়ছেন। আজকে যেমন সাঁতরাগাছিতে যা ঘটেছে, একেবারে নিছক পারিবারিক বিবাদ, এক পক্ষ গিয়ে থানা ভাঙচুর করে এলো। উত্তর 24 পরগনায় চোলাই মদ খেয়ে একাধিকবার বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে, আমরা জানি সেই ঘটনা। আজকে চোলায় ঠেক ভাঙচুর করতে গেছিল পুলিশ বাহিনী, দুজন পুলিশ কর্মী এই মুহূর্তে আমরা যখন এই আলোচনা চালাচ্ছি তখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে। যারা চোলাইয়ের কারবার চালান তারা পুলিশকে পিটিয়েছেন, গর্বের সঙ্গে পিটিয়েছেন। এই দুর্ভাগ্যের এবং উদ্বেগজনক বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা, প্রথম পর্ব। আমাদের আজকের বিষয়, খাকির রং আজ ফিকে, পুলিশকে তুমি যতই মারো ক্ষমতা থাকলে ছাড় পেতে পারো। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন সন্দীপ মুখোপাধ্যায়, প্রাক্তন পুলিশ কর্তা, আছেন অসীম সরকার, বিজেপি নেতা, অন্যদিকে রয়েছেন উদয়ন গুহ, ফরওয়ার্ড ব্লক নেতা, এবং শিক্ষক বিজন সরকার। ওদের কাছে যাব, কিন্তু আজকে সাঁতরাগাছি, বাগদার যে ঘটনাগুলো আমাদের আরও উদ্বিগ্ন করে তুললো, আরও এই প্রশ্ন উঠল, পুলিশ কি ক্রমশ প্রতিদিন প্রতি ঘন্টায় সফট টার্গেট হয়ে পড়ছে? দেখুন, রাজ্যে ফের আক্রান্ত পুলিশ, ফের আইন নিয়ে লোফালোফি, একই রাতে দুবার। প্রথমে হাওড়ার সাঁতরাগাছিতে, তারপর উত্তর 24 পরগনার বাগদায়। কোনো রাজনৈতিক সংঘর্ষ নয়, সামান্য পারিবারিক বিবাদের জেরেও থানায় তাণ্ডব। সোমবার রাতে এমনই ঘটনা ঘটে সাঁতরাগাছিতে। স্বামীর বিরুদ্ধে পণের দাবিতে মারধরের অভিযোগ নিয়ে থানায় যান সুলতানপুরের বাসিন্দা শম্পা ডোঙা। শম্পার অনুরোধে তাকে শ্বশুর বাড়িতে রাখতে যান পুলিশ কর্মীরা, কিন্তু পুলিশের সামনেই শম্পাকে নিতে অস্বীকার করেন তার স্বামী, পেশায় রেলকর্মী বিজয়। এরপর থানায় নিয়ে যাওয়ার জন্য বিজয়কে গাড়িতে তোলে পুলিশ। অভিযোগ, তখনই পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন বিজয়ের মা। আর এই সামান্য ঘটনাতেই উত্তেজিত জনতার ক্ষোভ গিয়ে পড়ে পুলিশের ওপর। বিজয়ের বিরুদ্ধে মিথ্যে মামলা করার অভিযোগে একেবারে সাঁতরাগাছি থানায় চড়াও হন স্থানীয় বাসিন্দাদের একাংশ। চলে ভাঙচুর, তাণ্ডব। ইট পাথর মেরে গুঁড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ির কাঁচ। অভিযোগ, বাধা দিতে গেলে নিগ্রহ করা হয় ডিউটি অফিসারদেরও। পরিস্থিতি এতদূর পৌঁছয় যে শেষ পর্যন্ত হাওড়া সদর থেকে বিশাল পুলিশ বাহিনীকে ঘটনাস্থলে যেতে হয়। তারা লাঠিচার্জ করে, তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে অবশ্য থানার দফা রফা হয়ে গিয়েছে। হাওড়ার সাঁতরাগাছির পর উত্তর 24 পরগনার বাগদা, এখানেও কর্তব্য পালনে গিয়ে আক্রান্ত হন পুলিশ কর্মীরা। অভিযোগ, বেআইনি মদের ঠেক ভাঙতে গেলে পুলিশের ওপর চড়াও হয় ঠেকের মালিক দুলাল পান্ডে ও তাঁর লোকজন। হামলায় জখম হন সত্য হালদার ও সঞ্জয় বিশ্বাস নামে বাগদা থানার 2 পুলিশ কর্মী। পরে এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মদের ঠেকের মালিক সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে। সুনীত হালদার ও সমীরণ পাল, এবিপি আনন্দ। সন্দিদা, উর্দির প্রতি সম্ভ্রম, খাকির প্রতি ভয়, এইগুলো কি কোথাও নষ্ট হয়ে যাচ্ছে? প্রতিদিন, সেটা মালদা হতে পারে, সেটা উত্তর 24 পরগনা হতে পারে, প্রতিদিন একটার পর একটা ঘটনা ঘটছে। আসলে এটা উর্দির সম্মান বা এই পুলিশকে ভয়, এটা সব থেকে বড় কথা হচ্ছে এটা আইনের শাসন প্রতিষ্ঠিত থাকা। আইনের শাসন যেখানে থাকে সেখানে কিন্তু এগুলো কাজ করে। পুলিশকে সমীহ করা মানে আইনকে সমীহ করা। আপনি বলছেন ওভারঅল ছবিটা নষ্ট হয়ে গেছে, তারই প্রতীক। একেবারেই তাই, পুরোটাই তাই। কারণ স্বাধীনোত্তর ভারতবর্ষে, আমি সচেতনভাবেই বলছি, ভারতবর্ষের কোনো রাজ্যে কখনো এইভাবে যারা আইনের প্রয়োগের কাজের সঙ্গে যুক্ত, আইনের শাসনের সঙ্গে, তাদের উপরে এই হামলা, অপমান এবং থানা ঢুকে বা পুলিশ স্টেশনে, পুলিশ ইউনিটের মধ্যে ঢুকে ভাঙচুর করা, গুলি করা, এবং তারপরেও সব থেকে দুর্ভাগ্য হচ্ছে, এবং তারপরে যারা দোষী তাদের কাছে পুলিশের এই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে যে বাধা সৃষ্টি করা হচ্ছে,
এটা স্বাধীনোত্তর ভারতবর্ষে কোথাও হয়নি। যদি যারা রাজ্য চালান সংবিধানের শপথ নিয়ে তার রাজ্যের দায়িত্বে এসেছেন, যেখানে প্রথম যে শপথ নেওয়া সেটা ছিল যেটাকে আইনের শাসনের প্রতিষ্ঠা করবেন, না করে যদি উল্টোটা করেন বা একটি সুবিধার জন্য, দলের সুবিধা, এলাকার অধিকার রক্ষার জন্য আইনের শাসন, অনেকে বলছেন তো দলের শাসন, তার কারণ অভিযুক্তরা অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে দলের সমর্থক নেতা। এবং যেখানে কোথাও যেখানে পুলিশকে যেখানে প্রতিটা পদক্ষেপে রাজনীতির রং দেখে কাজ করতে হয়, তাহলে অবস্থাটা কিন্তু যেখানে দাঁড়িয়েছে মারাত্মক ঘটনা মালদায় যা হয়েছে। এবং এখানে যেখানে লোকেরা পুলিশ এবং কেন্দ্রীয় পুলিশের একটি সদস্য তাকে গিয়ে তাকে একজন মারা গেলেন, হ্যাঁ, আরেকজন পাবলিকলি ক্যামেরার সামনে তাকে মারা হলো। আমরা এবং বিশেষ করে এতদিন তো দুই রাজনৈতিক দলের মধ্যে যদি সংঘর্ষ হয় শাসক দলের লোকেরা সুবিধা পায়, সে তো হলো, সেটা দিতে গিয়ে যা করা হলো আমরা দেখলাম। তার সঙ্গে সঙ্গে বেপরোয়া গাড়ি চালাতে গিয়ে পুলিশ যখন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে, আমি তো আন্তরিকভাবে আমি বলি যে পুলিশ কর্মচারীটি এইরকম রোদে সারাদিন কাজ করার পরে ওই রাতে গিয়েও সে যে দায়িত্ব পালন করেছে তাকে পুরস্কৃত করা উচিত। কারণ এই যে আইনটা, ট্রাফিক আইনটা কিন্তু সবার নিরাপত্তার জন্য, যারা গাড়ি চালান, যারা পথচারী আছেন, এবং যদি কেউ বেপরোয়া গাড়ি চালিয়ে কোনো যারা গাড়ি চালান ছেলে বা মেয়ে, তারা যদি মারা যান, তার বাবা মায়ের কাছে এটা আনন্দের কারণ হয় না যে পুলিশ দেখেনি আমার ছেলে বা মেয়ে গাড়ি চালাচ্ছিল, ওখানে গিয়ে একটু দুর্ঘটনা করে মারা গেল। নিরাপত্তা যারা চালান তাদের কনসেপ্টটা তাই সামগ্রিকভাবে বুঝেই কিন্তু বলার কথা। আমি একবার সন্দীপ আজকেই বিধানসভায় উদয়নদারা ছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন আমি কোট আনকোট পড়ছি। কলকাতায় বাচ্চা মেয়েদের একটা ঘটনা ঘটেছে, তা বলে কি ট্রাফিক পুলিশ লাইসেন্স করবে? পুলিশ ঘটনার তদন্ত করছে, আমি এ ব্যাপারে ইন্টারফেয়ার করছি না। সবার কাউন্সিলিং দরকার। আপনারা রাস্তায় বেরোলে কি এরকম হয় না? 100% রাজনৈতিক নেতা যেমন সৎ নন, তেমন পুলিশের মধ্যে 1% রয়েছেন যাদের জন্য পুলিশের ফেস নষ্ট হচ্ছে। এটা একটা অভাবনীয় একটি ঘটনা, অভাবনীয় উক্তি। এবং যেখানে এই যে আমি বলি সেই মেয়েটি হয়তো কিছু দূর গিয়ে এই বেপরোয়া গাড়ি চালাতে গিয়ে পঙ্গু হতো কিংবা মারা যেত, এই পুলিশ কর্মচারীর জন্য প্রাণ এই ঘটনা থেকে অব্যাহতি পেল। এই পুলিশ কর্মচারী হয়েছিল চেতলার মোড়ে, হ্যাঁ, এই তো ঘটনা। এবং এই পুলিশ কর্মচারীকে মনে হয় তার পরিবারের তরফ থেকে পুরস্কৃত করা উচিত, তার কাছে বলা উচিত আমরা পুলিশের ফেস সেভ করার জন্য। এটা কি বলবেন? আমি ওভারঅল এক একটা ঘটনা, মালদা ধরুন, আরপিএফ নিয়ে আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, আমি পরিষ্কার যে মালদায় যে ঘটনা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। বিষয়টি আলোচনার মাধ্যমে মিটলে ঘটনা এড়ানো যেত। রাজ্যকে আগে জানাতে হবে তো, রাজ্য তো কিছুই জানতো না। আরপিএফ হকার উচ্ছেদের ব্যাপারে রাজ্য সরকারকে কিছুই জানায়নি। আইন শৃঙ্খলা রাজ্যের এখতিয়ারে, কেন্দ্র সরকারের উচিত রাজ্য সরকারকে জানিয়ে কাজ করা। কারো কাজে হস্তক্ষেপ করা ঠিক নয়। হকারদের প্রতি আমার দুর্বলতা আছে, হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত, তার কারণ এরাও গরিব মানুষ, চলন্ত ট্রেনে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। মানে আমি বলছি যে একবারও তো দুঃখ প্রকাশ করলেন না আরপিএফ? আজকে যদি আরপিএফ রেল পুলিশের আন্ডারে না হয়ে রাজ্য সরকারের আন্ডারে হতো, এটা করতে পারতেন। এটা তুমি ওইভাবে দেখছো কেন? দেখো না, আজকে গত দুদিনের চিত্রটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আমাদের রাজ্যের পুলিশের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমি তোমাকে প্রথমে ধন্যবাদ দেবো যে তুমি সন্দীপবাবুকে আর আমাকে আজকে একটু দূরত্বে দাঁড় করিয়েছো, কারণ এর আগে পুলিশ নিয়ে আর রাজনীতিবিদ নিয়ে আলোচনায় পাশাপাশি ছিলাম, আমরা প্রায় লক্ষণ রেখা ক্রস করতে গিয়েছিলাম। যাই হোক, আজকে খানিকটা দূরত্বে আছি। আমি বলছি আমি ধরে নি গুলিতেও মৃত্যু হয়েছে, গরিব মানুষ। আমি মার খেলেন, গরিব মানুষ। তো আজকে যারা যেমন গরিব মানুষ, আজকে যারা মেরেছে ওই আরপিএফ, যে পুলিশ যাকে আরপিএফ কে মারা হয়েছে, যারা মেরেছে তারা কি আরপিএফ বলে মেরেছে? তারা কি কেন্দ্রের বাহিনী, রেলের বাহিনী বলে মেরেছে? তারা কিন্তু খাগি পোশাকটা দেখে মেরেছে। তারা জানে না যে কেন্দ্রের লোক না রাজ্যের লোক, সে জিআরপি না ওয়েস্টবেঙ্গল পুলিশ, সেটা জানে না। আমি যেটা বলছিলাম, এবং বীরত্ব ব্যঞ্জক যখন মারছে আপনি দেখবেন যে তারা জানে যে ক্যামেরায় রোল হচ্ছে, গর্বের সঙ্গে পরোয়া নেই। এবং তোমাকে আমি দুটো ছবি আছে, দুদিনের ছবিতে দেখলে তুমি বুঝতে পারবে যে পুলিশ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। এবং আমাদের এখানে মানে চিত্রটা যে পুলিশের কি হওয়া উচিত, অর্থাৎ তুমি একজন রাজনৈতিক নেতার ভাইজিকে ধরলে, তার লাইসেন্স কেড়ে নিতে চাইলে, সে পাল্টা ওই ডায়েরিটা তোমার হাত থেকে কেড়ে নিতে চাইলো। অবভিয়াসলি সেটা পুলিশ কর্তব্যরত পুলিশের কাজে বাধা দানের জন্য 353 ধারা হওয়া উচিত। সেটা পুলিশ দিয়ে বলতে একটা মামলাও করেছে, কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এটা নন বেলেবল ধারায় হতে পারতো, গ্রেপ্তার হতে পারতো। পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। বেলের জন্য শুনলাম, আজকেই শুনছিলাম তোমাদের চ্যানেলে যে আবেদন করা হয়েছে, হয়তো দেখা যাবে যে সরকারের পক্ষের যিনি উকিল তিনি তার পক্ষে বলবেন, এই দোষীদের অপোজ করবেন না, অপোজ করবেন না। তাহলে সেই পুলিশকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হলো, সে নাকি কাশ্মীর বেড়াতে যাচ্ছে, নানা কাহিনী এখন শোনা যাচ্ছে। এবং স্বয়ং পুলিশ মন্ত্রী বলছেন যে তার জন্য ফেস লস হয়েছে। এবার আমার কথা হচ্ছে, পাশাপাশি আমি যদি দেখিয়ে দিই যে পুলিশের কি করা উচিত। পুলিশ রাজনৈতিক নেতার ভাইজিকে রাস্তায় ধরে তার লাইসেন্স না কেড়ে নিয়ে পুলিশের যেটা করা উচিত, মন্ত্রী ঘর থেকে বেরোলে তার পায়ে জুতোর ফিতেটা বেঁধে দেওয়া উচিত। এই বার্তাটা তুমি যদি দাও, এই বার্তাটা যদি দেবার চেষ্টা হয়, তাহলে পুলিশ কোথায় গিয়ে দাঁড়াবে। আমি এর আগের দিন বলেছিলাম, আজকেও আমি বলছি, এই ঘটনার জন্য যেমন রাজনৈতিক নেতাদের দিকে আঙুল উঠবে, পাশাপাশি আমি বলবো যে পুলিশকে কিন্তু এখন সময় এসছে, তাকে বেছে নিতে হবে, তাকে বুঝে নিতে হবে যে তার কর্তব্যটা কি, সে কতটা নিচে নামবে, কতটা অন্যায়ের সাথে আপোষ করবে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে এখানে আমার একটা কথা থাকবে, উদয়নদা, নিচু তলার পুলিশ কর্মীদের সঙ্গে আপনি কথা বলুন, প্রায় প্রত্যেকের বক্তব্য হচ্ছে যে উপরতলার নির্দেশে আমাদের হাত পা বেঁধে দেওয়া হচ্ছে, আমরা কিছু করতে পারছি না। আচ্ছা, উপরতলার, আমার কথা হচ্ছে উপরতলার নির্দেশ। উপরতলার নির্দেশ মানে সরাসরি মন্ত্রী তাকে নির্দেশ দিচ্ছে না, তাকে তো পুলিশ অফিসারেরা নির্দেশ। আমি তো পুলিশ বলতে এখানে শুধু একজন কনস্টেবল বলে বলছি না, আমি একেবারে থেকে সিপি থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত বলছি যে, কারণ এই রাজ্যে তো আমরা প্রমাণ পেয়ে গেছি, একজন সিপি তিনি একেবারে শাসক দলের কাছে ছিলেন, শাসক দলের সাথে তার ওঠা বসা ছিল, কিন্তু একটা অন্যায়ের প্রতিবাদ করতে ওই খিদিরপুরে গুলি চললো, তার গার্ডেন রিচে গুলি চললো কলেজে, সেখানে তার একজন সহকর্মী মারা গেল, সেটাকে তিনি অন্যায় মনে করে সেখানে শাস্তি দিতে গেলেন, তার জন্য রাতারাতি তাকে পদের থেকে সরে যেতে হলো। তাহলে আমার কথা হচ্ছে, তুমি বলছো, সন্দীপবাবু বলছিলেন যে আইনের শাসন নেই বলে পুলিশের এই অবস্থা হয়েছে, তোমাকে উল্টো দিকটাও দেখতে হবে। পুলিশ যদি সোজা হয়ে না দাঁড়ায়, আজকে পুলিশ যদি শক্ত হয়ে না দাঁড়ায়, তাহলে আইনের শাসন কোনোভাবেই বলেছিলাম। উদয়নবাবু এতদিন রাজনীতি করেও পুলিশের এখতিয়ার, পুলিশের কাজ করার স্বাধীনতা, রাজনৈতিক দলের এই তাদের দায়িত্ব, এটা সম্বন্ধে ধারণাটা পরিষ্কার নয়। পুলিশ হাতে বন্দুক রাইফেল নিয়ে যারা সংবিধান সম্মত হবে তারা শাসনে আছেন, তাদের সঙ্গে মারামারি করার কথা নয়। সংবিধান এবং যে কারণে আমি করতে পারি আর দায়িত্ব জ্ঞানহীন এই রাজনীতির লোকগুলোকে এটা করবে বলে 1982 সালে পুলিশ রিফর্ম কমিশন ওরা বারবার বলেছেন, সেই 4 বছর আবার যে এটাকে মানে আমি দুজন দুপাশে দাঁড়িয়েও বিতর্কটা একই জায়গায় এলো আগের দিনের মতো। আমি আসবো সন্দীপদা, তার আগে দেখাচ্ছি যে এই আসলে এই বুলেটের সামনে কিংবা মারমুখী জনতার সামনে দাঁড়াতে হয় কিন্তু সাব ইন্সপেক্টর কিংবা কনস্টেবলদের। তাদের বক্তব্য অনেক সময় ওপরতলার সবুজ সংকেত না পাওয়ার জন্য তারা অ্যাক্ট করতে পারেন না। বারবার পশ্চিমবঙ্গের একাধিক ঘটনায় এই ছবি কি উঠে আসছে, দেখুন তো। এক রাতে দুবার সাধারণ মানুষের হাতে মার খেল পুলিশ, কিন্তু একসময় যে পুলিশ পাড়ায় ঢুকলে দুষ্কৃতী তো বটেই, এমনকি সাধারণ মানুষও ভয় সিটিয়ে থাকতো, আজ তারাই ছুতোয় নাতায় সেই পুলিশকে নিগ্রহ করতে ভয় পাচ্ছেন না। কারণটা কি? পর্যবেক্ষকরা বলছেন সবাই বুঝে গিয়েছে এ রাজ্যে মাথায় দাদা দিদির ছাতা থাকলে পুলিশ মেরেও পার পাওয়া যায়, কারণ দিনের শেষে ভোট ব্যাংকের রাজনীতি সব। রাজনীতির কারবারিদের কাছে পুলিশ মরলো কি বাঁচলো কিচ্ছু এসে যায় না। পুলিশ পিটিয়ে যদি ভোট ব্যাংক সন্তুষ্ট থাকে তাহলে থাক, অসুবিধে কোথায়? আর পুলিশ এখন বেচারা গোত্রের প্রথম সারিতে। রাস্তায় মোটর বাইক আটকালে ফাঁড়ি ভাঙচুর, ভাইজির গাড়ি ধরলে সততা নিয়ে প্রশ্ন, সাংসদের গাড়ি আটকালে 82 শিক্ষার থাপ্পড়, নেতার দাদাকে ধরলে থানায় গিয়ে হম্বিতম্বি, সরকারি কাজ নির্বিঘ্নে করাতে গেলে শাসকের দাপটে থানায় ফাইল চাপা দিয়ে মাথা বাঁচানো, আড়ালে আবডালে খাঁকি উর্দিধারীদের অনেকের গলায় আক্ষেপের সুর। চর থাপ্পড় খেয়ে সম্মান তো আগেই গিয়েছে, এবার চাকরি গেলে খাবো কি? অনেকে আবার দুঃখের মধ্যেই ব্যঙ্গের সুরে বলছেন, চর খেলে সম্মান যাবে আর গুলি খেলে তো প্রাণটাই যাবে। পুলিশ খুনে নাম জড়ানোর পরও যে পার পাওয়া যায় তা তো গার্ডেন রিচি দেখিয়ে দিয়েছে। এসআই খুনে অভিযুক্ত তৃণমূল নেতা মোহাম্মদ ইকবাল বিনা বিরোধিতায় জামিনে ছাড়া পেয়ে দাপিয়ে রাজনীতি করছেন। গিরিশ পার্কে এসআই খুনে মূল অভিযুক্ত গোপাল তিওয়ারি এখনো অধরা, এমনকি তার সঙ্গে একই ছবিতে দেখা যায় শাসক দলের এমন নেতা নেত্রীদের জিজ্ঞাসাবাদের সাহসটুকুও দেখায়নি পুলিশ।
বীরভূমে রাজনৈতিক সংঘর্ষের জেরে বোমায় খুন সাব ইন্সপেক্টরের আততায়ীরাও এখনো ফাঁদ গোলে মজায় আছে। আর তাই পুলিশের একাংশ বলছে তারা বুঝে গিয়েছে অভিযুক্তদের দাদা দিদি বাবা কাকা থাকলেও তাদের জন্য কেউ নেই। উল্টে তারা কর্তব্য পালন করলে নাকি ফেস নষ্ট হয় কর্তৃক। আর এই সুযোগেই বাচ্চা ছেলে মেয়েরা কখনো থানার কখনো পুলিশের ফেস ভেঙে দিচ্ছে। এবিপি আনন্দ। আমি অসীমদার কাছে যাবো। অসীমদা, নিচুতলার পুলিশ কর্মীরা কি করবেন? সাংসদ তিনি ট্রাফিক আইন ভাঙছিলেন বলে অভিযোগ, একজন ট্রাফিক কনস্টেবল দেখিয়ে দিলেন যে কোথায় ট্রাফিক আইন ভাঙা হচ্ছে, বারণ করলেন, গাড়ি থেকে নেবে চর মারার অভিযোগ। এবং তারপরে কি বলা হলো, আমি পরপর সেদিনের ঘটনা দেখাতে পারতাম। মানসিক ভারসাম্যহীন নিজে সাংসদ এই চ্যানেলে অভিযোগ করলেন যে মাথার গন্ডগোল, অর্থাৎ পাগল সাজানোর চেষ্টা হলো যিনি কর্তব্য করছেন। আজকে মানে আমি বলছি আর কোন পান্ডে কোন গাড়ি প্রভাবশালীর গাড়ি আটকাবে? তাকে তো বলা হলো যে তার জন্য পুলিশের ফেসলেস হচ্ছে। আমি এতক্ষণ ধরে সঞ্জয়বাবু এবং পুরন্দরের কথাগুলো শুনছিলাম। কারো ভাই মানে বামপন্থী আমলে পুলিশকে ব্যবহার করা হয়েছে, পুলিশকে দলদাসে পরিণত করা হয়েছে, পুলিশকে ব্যবহার করে বিরোধীর উপর অনেক অত্যাচার করা হয়েছে। কিন্তু এখন যেটা চলছে, মাননীয় মুখ্যমন্ত্রী হওয়ার পরেই ভবানীপুর থানায় গিয়ে কিছু ক্রিমিনালকে ছাড়িয়ে আনলেন। একটা মুখ্যমন্ত্রী গিয়ে যদি থানায় গিয়ে ক্রিমিনাল ছাড়ান, তাহলে সেই রাজ্য কিভাবে চলতে পারে? একটা ঘটনা তিনি বললেন সাজানো ঘটনা, অন্তত একটা মহিলা পুলিশ অফিসারের গায়েতে তার অন্তত তার বাবা মার রক্ত থাকার কারণেতে সে প্রমাণ করেছে এটা সাজানো ঘটনা নয়। সর্বক্ষেত্রে যে যেখানে অ্যাকশন নিতে গেছে তাকে বনবাস পাঠিয়ে দিয়েছেন, পুলিশকে বার্তা দিয়ে দিয়েছেন এখানে কাজ করতে গেলে আমার কথা না শুনে অন্য কোনো রকম কাজ করলে তোমার এখানে কোনো রকম জায়গা নেই। তারই কারণেতে আজকে বাচ্চা ছেলে মদ খেয়েছে, আমি কি করব? ওকে কি আমি ফাঁসি দেবো? আমার মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট, ও এরকম কথা বলছে আমি কি তোকে ফাঁসি দেবো? তো এরকম ইরেলিভেন্ট স্টেটমেন্ট করে যাচ্ছেন একের পর এক মুখ্যমন্ত্রী, এবং তার কারণেতে আজকে সারা রাজ্য জুড়ে এক শ্রেণীর ক্রিমিনাল তাণ্ডব করে বেড়াচ্ছে। মানে ইট হ্যাজ বিকাম এ টেররিস্ট স্টেট। মানে আর কোন চন্দন পান্ডে রুখে দাঁড়াবে কোনো, আমি বলছি রুখে দাঁড়ানো সাহস পাবে না। বলছেন যে পুলিশের সিপিএম আমলে তারা দলদাসে পরিণত হয়েছিল, এখন তারা কৃতদাসে পরিণত হয়েছে। এবং যে কথা জুতো বাড়িয়ে দিচ্ছে সেই মধ্যযুগীয় বর্বরতায় জুতোর ফিতে পড়িয়ে দিচ্ছে। আজকে পুলিশের এর নামটা ভুলে গেলেন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংটা বলুন, একটু বিএসএফ পরিয়ে দিচ্ছিলেন জুতোর ফিতে, সেটা একটু বলুন, ভালো লাগবে। তুই বলো আপনি তো বললেন এটা রাজনাথ সিং যেটা করেছিল সেটা বলুন। বিজন, আজকে রাজনাথ সিং কিন্তু খুব সফট, মানে তাকে তিনি রবীন্দ্রনাথের স্বপ্নের বাংলা গড়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করতে চাইছেন। স্পেসিফিক্যালি প্রশ্ন করা হয়েছিল, মা শারদা নিয়ে কথা বলেছেন, শারদা কেলেঙ্কারি নিয়ে কথা বলেন। না, শারদা কেলেঙ্কারি নিয়ে অবভিয়াসলি তিনি কথা বলবেন না, শুনুন, কারণ শারদাটা হাইকোর্টে সুপ্রিম কোর্টের নির্দেশে চলছে, সেখানে ইন্টারফেয়ার করলে আপনারাই বলতেন উনি ইন্টারফেয়ার করছেন। হ্যাঁ, টাকা তো মানুষের লুট হয়েছে, আপনারা রাজ্য স্তরে তো সেই নিয়ে কথা বলছেন। প্রত্যেকটা আজকে কেন্দ্রীয় আমি দলের নেতা বাদ দিন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বীরভূমে যাওয়া উচিত ছিল না? দিনে আপনাদের এতজন সমর্থক মৃত্যুবরণ করেছেন, না সেখানে তিনি মন্ত্রী হিসেবে যেতে পারেন না, তিনি মন্ত্রী হিসেবে যেতে পারেন না। না বড় আপনি ঠিকই বলছেন, বড়বাজারে যখন রাজনাথ সিং বলছিলেন তিনি তো মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বলছিলেন, আপনার দলের নেতা হিসেবে বলছিলেন, নেতা হিসেবে যখন তিনি এসছেন অন প্রোটোকল, একটা মন্ত্রী কখনোই। আর আমি বলছি কংগ্রেস নিয়ে 80% তার বক্তৃতায় ব্যবহার করলেন, তৃণমূল নিয়ে তো ব্যবহার করলেন না। এখানে কংগ্রেস নিয়ে কোনো ব্যবহার করেননি, এখানে না এই আমি বক্তৃতা বলছি, 10 বছরের দুর্নীতি নিয়ে এতগুলো কথা বললেন, তৃণমূল নিয়ে কিচ্ছু বলেননি। না তৃণমূল নিয়ে বলেননি, তারপরেও বিজন বলবে রাজনাথ সিংহ নিয়ে? না রাজনাথ সিংহ থেকে বেরিয়ে আমি আবার বিষয়ে ফিরছি। বিজন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার পুলিশ মন্ত্রী, তার পুলিশ দপ্তর, তার দপ্তর, একবার ভাবলেন না যে সমস্ত নিচুতলার কর্মীদের কিরকম লাগবে যে ট্রাফিক রুলটা পালন করাতে চেয়েছিল? এই তদন্তের কি হবে? যে ক্যাপশনটা করেছেন আপনারা, পুলিশ তুমি যতই মারো, তার পরের লাইনটা ছিল না পুলিশ কে, অরিজিনালটা ছিল পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 112। আমি ঠিক ওই জায়গা থেকেই আসতে চাইছিলাম। পুলিশের কাজের পরিকল্পনা, তার ছাপটা না আরো বেশি স্পষ্ট হওয়া প্রয়োজন। আমি সন্দীপবাবুর সঙ্গে একমত, পুলিশের ওই যে রিফর্মস এর ব্যাপারটা,
পুলিশের আধুনিকীকরণটাও খুব জরুরি। আজকে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে যে কথাটা বলেছেন উনি, রাজ্যের যদি আধুনিকীকরণের ক্ষেত্রে সব রকম সহযোগিতা, এই সবের মধ্যে যদি অর্থ থাকে, আধুনিকীকরণের যত রকম সুবিধা থাকে, সেটা খুব ইন্টারেস্টিং। আমি বলছি বারাক ওবামা সাহায্য করলেও পুলিশের মোরালটা, মেরুদণ্ডটা তুমি যদি ভেঙে দাও, হাতে তুমি আচ্ছা পুলিশের মেরুদণ্ড ভাঙার কথা বলছেন, আমি বলছি এই আমলে এই তৃণমূল সরকারের 4 বছরের আমলে এক্স এমএলএ আরাবুল ইসলাম অ্যারেস্ট হয়, কাউন্সিলররা অ্যারেস্ট হয়। এই ঘটনার আগের আমলে বলুন যে অ্যারেস্ট হয়েছে কাউন্সিলর। বিরোধীদের এখন মূল কাজটা কি বলুন তো? অভিযোগ বিরোধীদের মূল কাজটা হলো নিচু তলার কর্মীদের, পুলিশ কর্মীদের উস্কানি দেওয়ার একটা চেষ্টা হচ্ছে রাজনৈতিক ডিভিডেন্ড নেওয়ার জন্য, রাজনৈতিক লাভ নেওয়ার জন্য পুলিশের কাছ থেকে। আমি কেন বলি আইটিআই কলেজে প্রাক্তন ছাত্রকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস বলে, এটা বহিষ্কারটা হলো, এটা অন্য সময় হলে কারণটা দলো কারণটা হচ্ছে শিক্ষাঙ্গনে গুলি চালিয়েছে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব। আমি গোষ্ঠীদ্বন্দ্ব যে ঘটনা ঘটেছে পুলিশের কাজ, ওটা রাজনৈতিক কাজ। কথা বলি শুনুন সন্দীপদা, আমি বলছি যে শিক্ষাঙ্গনে গুলি চললে মানুষ এক্সপেক্ট করে যে অ্যারেস্ট হবে। যদি রাজনীতির রং দেখে পুলিশকে কাজ করতে না হতো, বহু ঘটনা ঘটতো না। ঘটেছে বলে পুলিশ ধরেছে, ওটা বলার আগে ভাবুন, আমরা সবাই ভাবি যদি এই পুলিশকে প্রত্যেকটা আগে যদি যদি না হতো, আপনি বলুন মালদায় যে ঘটনাটা ঘটেছে, প্রথমেই যারা হকার তাদের দুজনকে মারা হলো, আপনাদের ক্যামেরায় দেখালো তাদের দুজনের মাথা ফেটে রক্ত পড়ছে। পরিকল্পনার অভাব ছিল, পরিকল্পনার অভাব ছিল, বিরোধীরা উস্কানি দিচ্ছে, আক্রমণ করা হলো। হকারদের তাণ্ডবের মাঝে মালদায় আরপিএফ কনস্টেবলের খুনের ঘটনায় নয়া মোড়। পুলিশ সূত্রে খবর, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে নিহত কনস্টেবল সমরেন্দ্র সামন্তর থুতনির নিচে বুলেটের ক্ষতচিহ্ন মিলেছে। তাকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে, বুলেটে তার মাথার ওপরের অংশ উড়ে গিয়েছে। আরপিএফ এর তরফে সোমবার রাতে ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনো একজনও গ্রেফতার হয়নি। আর এই প্রেক্ষাপটেই মঙ্গলবার পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বলেন, মালদায় যে ঘটনা ঘটেছে তা দুর্ভাগ্যজনক, বিষয়টি আলোচনার মাধ্যমে মিটলে ঘটনা এড়ানো যেত। আরপিএফ হকার উচ্ছেদের ব্যাপারে রাজ্য সরকারকে কিছুই জানায়নি। আইন শৃঙ্খলা রাজ্যের এখতিয়ার, কেন্দ্রীয় সরকারের উচিত রাজ্য সরকারকে জানিয়ে কাজ করা। হকারদের প্রতি আমার দুর্বলতা আছে, হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত, কারণ এরাও গরিব মানুষ। কিন্তু বিরোধীদের প্রশ্ন, কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের খুনের পর তার তদন্তে জোর দেওয়া বেশি জরুরি, না কেন্দ্র ও রাজ্যের এখতিয়ার নিয়ে বিবাদ? উনি কেন জানেন না যে দীর্ঘদিন ধরে এই সমস্যাটা চলছে? ওর পুলিশ প্রশাসন কেন জানেন না? সেটা ওর খোঁজ নেওয়া উচিত, ওর দায়িত্ব উনি এড়িয়ে যেতে পারেন না। সামগ্রিকভাবে স্টেশন চত্বরে এই দীর্ঘদিনের একটা ক্ষোভ বিক্ষোভ দানা বাঁধছিল। এখানের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে রাজ্য সরকার কার্যত ব্যর্থ হয়েছে। মালদাকাণ্ডে রাজ্য সরকারের ভূমিকায় ক্ষুব্ধ রেলও। लोकल प्रशासन से हमको जितनी मदद मिलनी चाहिए उतनी नहीं मिल रही है। हमने इस घटना को बड़ी गंभीरता से लेते हुए वेस्ट बंगाल प्रशासन को बहुत कड़े शब्दों में लिखा है कि इसको बचते हुए इमीडिएट कार्रवाई होनी चाहिए। কোথাও মৃত আরপিএফ জওয়ান, কোথাও আক্রান্ত পুলিশ। কেন আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি? পর্যবেক্ষকদের একাংশ বলছেন এর মূলে রয়েছে রাজনীতি এবং রাজনীতিবিদদের পুলিশকে পুতুল পরিণত করার চেষ্টা। अरे बाबा, उसके 1 महीने का जो इनकम है ना, उससे तेरा पूरा गांव तेरे साथ पूरा 10 साल तक खाना खाएगा, वो भी पेट भर के। उसका नेटवर्क बहुत स्ट्रांग है। नॉनसेंस। অধ্যক্ষ পেটানো কিংবা কর্তব্যরত ট্রাফিক কনস্টেবলের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় অভিযুক্তদের পুলিশ মন্ত্রী যখন বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে বলেন, ছোট ছোট ছেলেমেয়েরা কোথাও কাজ করতে গেলে একটা ভুল হয়ে যেতে পারে, তো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কখনো কখনো ভুল করে ফেলে। আর পান থেকে চুন খসা মাত্রই সবার সামনে পুলিশ কর্মীকে ধমকান। বিরোধীদের বক্তব্য, এই দুটো মন্তব্য থেকেই পরিষ্কার হয়ে যায় মুখ্যমন্ত্রী কার পাশে আছেন, আইনের রক্ষাকর্তাদের নাকি আইন ভঙ্গকারীদের। তাদের আরও দাবি, সরকারি আইনজীবী যখন পুলিশ খুনে অভিযুক্ত তৃণমূল নেতার জামিনের বিরোধিতা করেন না,
কিংবা গিরিশপাক কাণ্ডে পুলিশ অফিসার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অভিযুক্তর সঙ্গে শাসক দলের নেতা নেত্রীদের ছবি সামনে আসার পরও তাদের জিজ্ঞাসাবাদ করা হয় না, তখন বার্তাটা আরও স্পষ্ট হয়ে যায় যে পুলিশকে মারে দোষ নাই, দিনের শেষে ভোটই সত্য। यहाँ तो ऐसा चलता है, इस देश के राजनीति में सिस्टम हो ना हो, यहाँ के सिस्टम में राजनीति जरूर चलता है। তাই অনুব্রত পুলিশকে বোমা মারার হুমকি দেন, আর মমতা সেই অনুব্রতর প্রশংসা করেন। এই তো কেষ্ট বসে আছে, ওর পেছনে কেউ কেউ লাগে নানা রকম ভাবে, কিন্তু ভালো সংগঠক, ভালো কাজ করে আমি জানি। ওর অক্সিজেন কম যায়, এটা বুঝতে হবে ব্যাপারটা, ওকে অক্সিজেন নিয়ে ঘুরতে হয়। কটাক্ষর সুরে কারো কারো বক্তব্য মুখ্যমন্ত্রীর বার্তা ডিজি বুঝেছিলেন, তাই আদালতে গিয়ে পারুই কাণ্ডে তড়িঘড়ি অনুব্রতকে ক্লিনচিট দিয়ে এসেছেন। তার অধস্তনেরাও যদি তার মতো বুদ্ধিমান হতেন তাহলে আর বোমা গুলি খরচই করতে হতো না। গার্ডেন রিচের তাপস চৌধুরী কিংবা দুবরাজপুরের অমিত চক্রবর্তীরা নেহাতি বোকা, না হলে প্রাণ দেন। ক্ষমতা যার, পুলিশ তার। এবিপি আনন্দ। আমাদের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি যেতে যেতে দেখে নেব এই পর্বের বক্তারা কে কি বললেন। আগে বিরতির পর আপনাদের দেখাবো বীরভূমের মাকড়া, সেখানে মাধ্যমিকের রেজাল্ট, যে মাধ্যমিকের উজ্জ্বল রেজাল্টে গোটা রাজ্য আন্দোলিত, সেখানে মাকড়ার কিশোরদের কিভাবে শুরু হচ্ছে কৈশোর, কিভাবে কৈশোর এবং যৌবনের একেবারে প্রান্তরেখায় দাঁড়িয়ে তাদের সরাসরি প্রভাব পড়ছে সন্ত্রাসের ওই মাধ্যমিক পরীক্ষার খাতায়। কি বলছে তাদের রেজাল্ট? ছোট্ট একটা বিরতি। নগর তুললে দেবালয় কি এড়ায়? এড়ায় না বলেই যখন গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়া কিংবা গাজা স্ট্রিপে আসলে শেলটা পড়ে, অনেকে বলেন যে শিশু এবং কিশোরের ওপর পড়ে এবং আসল ধাক্কাটা আসে শৈশব এবং কৈশোরে, বিপন্ন হয় সেটাই। আমাদের এই রাজ্যের বীরভূমের মাকড়া, পারুই, চৌমণ্ডলপুর, এই সমস্ত জায়গায় এই জ্বলন্ত সাক্ষ্য বহন করছে মাধ্যমিকের রেজাল্ট, যেখানে প্রায় 82% পাশ করেছেন গোটা রাজ্যে। সেখানে শুধু মাকড়ার একটা পরিসংখ্যান আপনাদের সামনে রাখবো। মাকড়া গ্রামের 16 জন ছাত্র পরীক্ষা দিয়েছিল মাধ্যমিক, 16 জনই অকৃতকার্য হয়েছে। অর্থাৎ এই সন্ত্রাসের আঁচে তাদের ভবিষ্যৎ জীবন একেবারে সরাসরি ধাক্কা খেয়েছে। এই নিয়েই আমাদের এই পর্বের আলোচনা, আমাদের বিষয়। পাশ সন্ত্রাস, ফেল ভবিষ্যৎ, অন্তহীন অশান্তির মাসুল গুনছে ছোটরা। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন আনন্দদেব মুখোপাধ্যায়, প্রাক্তন উপাচার্য, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, আছেন অভিজিৎ মিত্র, সমাজতাত্ত্বিক, অন্যদিকে বোলান গঙ্গোপাধ্যায়, লেখক, এবং অনির্বাণ দত্ত, মনস্তত্ত্ববিদ। ওদের কাছে যাব, কিন্তু তার আগে যে ফলাফলের কথা, মাধ্যমিক পরীক্ষার বহু জায়গার উজ্জ্বল রেজাল্টের পাশাপাশি মাকড়া গ্রামের অন্ধকার ছবিটা, সন্ত্রাসের আলোয়, সন্ত্রাসের আতঙ্কে বিধ্বস্ত ছবিটা আপনাদের সামনে রাখব। বর্তমান হেরেছে অনেক আগেই, এবার এই পারুইয়ের মাটিতে ভবিষ্যৎ হারল সন্ত্রাসের কাছে। গুলি, বোমা, মাস্কেটের দাপট অনেক আগেই কেড়ে নিয়েছে সুস্থভাবে বাঁচার অধিকার। সেই বারুদের গন্ধই এবার শেষ করে দিল লেখাপড়া শিখে মানুষ হওয়ার স্বপ্নকেও। মাখরার খুব কাছে হাসরা হাই স্কুল, এখানকার 187 জন পড়ুয়া এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন, পাশ করেছেন মাত্র 75 জন, বাকিরা ফেল। তাৎপর্যপূর্ণ বিষয় হলো অকৃতকার্যদের মধ্যে সিংহভাগই ছেলে, কারণ তারা তো দীর্ঘদিন ধরেই গ্রাম ছাড়া। গ্রামবাসীরা বলছেন, যেখানে প্রাণটুকু বাঁচানোই কঠিন চ্যালেঞ্জ, সেখানে লেখাপড়া তো বিলাসিতা। গত 1 বছর ধরে ক্রমাগত সন্ত্রাসে উত্তপ্ত পারুইয়ের মাটি। মাখরা, বেলপাতা কিংবা ছাতার বাঁধ, সব গ্রামেরই এক ছবি। শাসক বিরোধী টানাপোড়েনে ওষ্ঠাগত নিরীহ গ্রামবাসীদের প্রাণ, প্রতি মুহূর্তের সঙ্গী আতঙ্ক। তার মধ্যে ছিল বহু মাধ্যমিক পরীক্ষার্থীও। বুলেট তো আর বয়স দেখে না। গোদের ওপর বিস্ফোরা পুলিশি ধরপাকড়, রাত বিরেতে বাড়ির দরজায় পুলিশের লাঠি। তাই গ্রাম ছাড়া পুরুষেরা, তা সে হোক না মাধ্যমিক পরীক্ষার্থী। হাসনার মোড়ে এরকম ঝঞ্ঝট ঝামেলা, স্কুল যেতে পারছে না, পড়াশোনা হয় না, গ্রামে দিনরাত পুলিশ, ভোরবেলাতে পুলিশ রয়েছে, ছেলেরা পালাচ্ছে। স্কুল যাওয়ার সময় দেখছে এখানে পুলিশ রয়েছে, লুকিয়ে যেতে হচ্ছে। সবারই তো জীবনে ভয় আছে। পুরুষেরা ঘর ছাড়া, বাড়ির দায়িত্ব মেয়েদের ওপর।
সাপে বর আতঙ্কে ঘরবন্দি হলেও অন্তত বই খাতাকে পাশে পেয়েছেন তারা। আর তাই মাখড়ার 22 জন পড়ুয়ার মধ্যে যে 5 জন পাশ করতে পেরেছেন তারা প্রত্যেকেই ছাত্রী। সব হারানো পারুইয়ের এখন একটাই প্রার্থনা, বর্তমান তো গিয়েছে, অন্তত ভবিষ্যৎটুকু রেহাই পাক। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম। আনন্দমোহনবাবু, হাসরা হাই স্কুল একদম মাকড়ার কাছে, সেখানে 175 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল, অকৃতকার্য হয়েছে 112 জন, যাদের বেশিরভাগই ছেলে। আমি বলছি, এই স্টুডিওতে বারবার মাকড়া নিয়ে বিরোধী, শাসক, বিভিন্ন রাজনৈতিক দল আলোচনা হয়েছে, কিন্তু কেউই বোধহয় এইটুকু লক্ষ্য করে দেখেন না যে আসল ইম্প্যাক্টটা হয়েছে ওই কচিকাচাদের ওপর। কি বলবেন? আসলে এটাই হচ্ছে আমাদের বর্তমান সমাজের প্রতিচ্ছবিটা এখানে ফুটে উঠেছে, যে সমস্ত রাজনৈতিক দল নিজেদের মধ্যে সংঘর্ষ করে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছে, এই সন্ত্রাসের ফলে শিশু মনে বা যুবক মনে কি প্রভাব পড়বে এটা কোনোদিনই চিন্তা করেন না। এবং আমার এটা সবসময় মনে হয়, এখন তো রাজনীতিটা হচ্ছে দুর্বৃত্তদের হাতে, এবং বিশেষ করে সমস্ত দলেই রাজনীতি যারা করছেন তারা আগামী দিনের প্রজন্মের সম্বন্ধে ভাবেন না, তারা শুধু ভাবেন কি করে নিজেরা ক্ষমতা নিজেদের হাতে কুক্ষিগত করবেন, কি করে ভোটটা দখল এবং ভোট দখল করবেন। কোনো রাজনৈতিক দল নেই যারা আদর্শের পিছু ধাওয়া করে তারা কোনো আন্দোলন করছেন বা তাদের কোনো উদ্দেশ্য মানে সম্পূর্ণ করা। অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এখানে প্রাণ বাঁচানোটাই তো মুশকিল, এখানে পড়াশোনা তো স্বাভাবিক। মাকড়া পারুইতে যা দেখেছি যে সন্ত্রাস চলছে শাসক দল বিরোধী দল সবার মধ্যে, এটা দেখেই তো মনে হয় সেখানে কোনো মানুষ লেখাপড়া করতে পারে না, আজকে সে এখানে আছে কাল ওখানে যাচ্ছে। তা এই যে রাজনীতি নিয়ে দুর্বৃত্তায়ন, এ যদি বন্ধ না হয় এই সমাজ রসাতলে যাবে একেবারে। আমরা দ্রুত এই যাদের ওপর সব থেকে বড় প্রভাব পড়েছে, এই ইম্প্যাক্টের ভারে যাদের ভবিষ্যৎ কার্যত প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়েছে, তাদের সঙ্গে কথা বলেছি, দেখব। এরা প্রত্যেকেই স্বপ্ন দেখেছিল উজ্জ্বল ভবিষ্যতের, স্বপ্ন দেখেছিল নতুন সূর্যোদয়ের, কিন্তু দিনের শেষে সেই সূর্যাস্তের অন্ধকার। এদের দোষ, এরা পারুইয়ের বাসিন্দা। পড়াশুনোয় বরাবরই ভালো মোস্তাফা, ইচ্ছে ছিল লেখাপড়া শিখে মা বাবার দুঃখ দূর করার, কিন্তু বাদ সাধল সন্ত্রাসের হাওয়া। গুলি বোমার ভয়ে বাড়ি ফেরাই দুষ্কর, মাঠে ঘাটে ঘুরে কোনো মতে প্রাণ বাঁচানো। পড়াশুনো তো দূরের কথা, বই খাতার দিকে দেখার সুযোগটুকু পায়নি এই মাধ্যমিক পরীক্ষার্থী। তাই হাজারো স্বপ্ন সত্ত্বেও পাশের বৈতরণী পার করা আর সম্ভব হলো না তার। আমরা মাস 6-7 থেকে পড়াশোনা করতে পারি নাই, সারা রাত পুলিশে নিয়ে জ্বলাচ্ছে আমাদেরকে। তাই গ্রামে থেকেছে, কিন্তু আমি আগুলে রেখেছি যে না পুলিশ প্রশাসন কোথায় নিয়ে যে ছেলেদিকে কোথায় কি করবে না করবে, পুলিশের কারণে বেশি। প্রত্যেক দিন দৈনিক 4 গাড়ি 5 গাড়ি গ্রামে এসে ঝামেলা ঝঞ্ঝট করতে লাগে। মেয়ে শিউড়ি কলেজে পড়েন। হাসলাইনের বাবার ইচ্ছে ছিল ছেলেও একদিন বড় মানুষ হবে, কিন্তু সন্ত্রস্ত মাকড়ার পড়ার পরিবেশ কোথায়? প্রাণ বাঁচাতে গিয়ে আর পড়ার সুযোগ মেলেনি। মাধ্যমিকে অকৃতকার্য হাসলাইনের বাবার মনে এখন শুধুই স্বপ্নভঙ্গের যন্ত্রণা। পুলিশের আতঙ্কের জন্য আর এই গ্রামের খানে ভয়ভূতের জন্য পুলিশ আছে করে সব মাঠে ঘাটে চলে যাচ্ছে। আবার যে কোনো সময় থাকছে তা আতঙ্কাহী রয়েছে যে পুলিশ আসবে, আর কোনো সময় এসে বলছে 12 বছরের ছেলে বন্ধু থাকলে ধরে নিয়ে চলে যাবো, হ্যাঁ নিয়ে চলে যাবো। এই জন্যই তো ছেলেরা পাস করে নেই। মুহুর্মুহু গুলি বোমা, রাত নামতেই বাড়িতে পুলিশের তল্লাশি। অভিযোগ, দুয়ের জেরেই দীর্ঘদিন বাড়ির বাইরে থাকতে হয়েছে আসফাকে। সম্মান বাঁচানোর লড়াইটা এতটাই কঠিন ছিল যে বই খাতার দিকে যাওয়ারই সময় পায়নি এই মাধ্যমিক পরীক্ষার্থী। আতঙ্কের গ্রাস দূরে রেখেছিল স্কুল থেকেও, পাশ করতে পারেনি সেও। বাড়িতে ছিলাম না, পড়তে পাইনি, মানে 2 মাস ধরে পড়তে পারিনি। পরীক্ষার কয়েকদিন আগে মানে বাড়ি ফিরেছি ভয়ে, গন্ডাতে ভয়ে, মানে বাড়িতে পড়তে পারিনি। বাড়িতে খাতা ছিল, বোম মারে দেওয়া দিয়ে হচ্ছিল। তবে এত সহজে সন্ত্রাসের কাছে হার মানতে নারাজ আগামীর এই যোদ্ধারা। তাদের শপথ, বন্দুক নয়, শেষ পর্যন্ত জয় হবে কলমেরই। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।
বললাম যে আমার মনে আছে আনন্দবাজার পত্রিকা আপনি নন্দীগ্রাম থেকে বহুবার যাওয়ার পর একটা লেখা লেখেন যে শিশুদের খেলার মধ্যে সেটা আগ্নেয়াস্ত্র, গুলি, বোমা, রেপ এই সব শব্দ চলে আসছে কামদুনিতে কিংবা নন্দীগ্রামে। কোথাও কি মনে হচ্ছে যে বর্তমানটা তো আমরা দেখতে পাচ্ছি ঝরঝরে বর্তমানটা, গুলি চলছে, অবশ্য মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে রেকর্ডেড, কিন্তু এই অশান্তির পর ভবিষ্যৎটাও তো ঝরঝরে, মানে শুধু বর্তমানটা সর্বনাশ হচ্ছে না, ভবিষ্যৎটাও তো ঝরঝরে হচ্ছে। সবচেয়ে কি কথা জানো তো, রাজনৈতিক ক্ষমতা আজকে একজনের আছে, কালকে আরেকজনের হবে। কিন্তু যে দৃষ্টান্তটা হয়ে গেল এটা থেকে আর ফেরা যাবে বলে মনে হয় না। হ্যাঁ, এবং এইটা শুরু হয়েছে বামফ্রন্ট আমলে, এটা আমাদের মানতেই হবে। আজকে যত খারাপ সময়ের সম্মুখীনই হই না কেন, এবং সেই যে শুরুটা হয়েছে সেটা আরও তীব্রতর হলো বামফ্রন্ট চলে যাওয়ার পর। হ্যাঁ, কিন্তু এই যে সমাজে চলে গেল অস্ত্র, হ্যাঁ, এবং এই যে আমাকে একটি বাচ্চা মেয়ে ওই পাড়ুয়ের ওখানেই মাখড়ার থেকে বেরিয়ে একটি বাচ্চা মেয়ে, আমি বলেছিলাম যে কি হবে, বলছে আমাদের বিজেপি, আমি লিখেছি সেটা আনন্দবাজারে, যে আমাদের বিজেপি অস্ত্র দেবে, আমরা এদের রুখবো। হ্যাঁ, এই যে একটা যুদ্ধকালীন পরিস্থিতি, এবং আমি যখন পাড়ুয়ে অধিকাংশ স্কুল তো বন্ধ থাকে, এই হাসরা স্কুল কিন্তু বন্ধ ছিল, এবং সেদিন আমরা দেখিয়েছি তাজা বোমা বেরোচ্ছে স্কুলের ভেতর থেকে, উদ্ধার হয়েছে। এবং এই ছেলে মেয়েরা পড়াশোনার পরিবেশ, হ্যাঁ পড়াশোনার পরিবেশটা ছেড়ে দাও, সে তো নেই। তারপরে যেটা আরেকটা ভয়ঙ্কর জিনিস, সেটা হচ্ছে বাড়িতে ভাত নেই। এই যে যারা 100 দিনের কাজ করেছে এরা কিন্তু কেউ টাকা পায়নি, যেহেতু এরা এই গ্রামটা বিজেপি হয়ে গেছে। হ্যাঁ, এবং মাখড়ায় আমি নিজ চোখে দেখে এসেছি যে সমস্ত টাকা পয়সা বিলি হয় তৃণমূলের পার্টি অফিস থেকে, মানে 100 দিনের পয়সা, এবং সেই পয়সাটাও এদের নেই। এবার এরা খাবে কি? এবং তখন কাজেরও কোনো ইয়ে নেই, কারণ বাড়ির যারা প্রধান কাজ করবে পুরুষরা তারা কিন্তু পালিয়ে গেছে, এবং এই বাচ্চাদের কিন্তু মায়েরা পাঠায়, ধরো যে খাবারটা দিয়ায় বাবাকে বা কোনো একটা খবরাখবরেই। এবং সবচেয়ে যেটা আরেকটা ভীষণ খারাপ জিনিস হয়েছে সেটা হচ্ছে বাচ্চাদের আমি দেখলাম, জানো, আমাকে যখন পুলিশ মানে বলছে আপনি চলুন থানায় যেতে হবে অমুক তমুক, তখন না বাচ্চাদের রিয়াকশনটা, মানে এই যে একটা অন্যায় হচ্ছে, হ্যাঁ, ওদের মধ্যে কিন্তু তখন ওই আমরা এটার সঙ্গে লড়াই করব, এই পুলিশটাকে, মানে কোথাও একটা দেখুন পরোক্ষভাবে কলমটা কেড়ে নিয়ে এই সমাজে ওদের হাতে বন্দুকটা দিয়ে আফগানিস্তানের বাচ্চাদের মতো। জানো তো, আমি আফগানিস্তানের বাচ্চাদের মিট করেছিলাম পাকিস্তান আফগানিস্তান খাইবার পাস বর্ডারে। ইচ অ্যান্ড এভরি বাচ্চা বলেছিল আমরা ইয়ে করব, যুদ্ধে যাব। লেখাপড়া আমরা বললাম তোরা কেউ লেখাপড়া শিখবি না, তোরা কেউ বলে না আমরা সবাই যুদ্ধে যাব। মানে এই যে একটা ভেতরেই ঢুকিয়ে দেওয়া, এই যে একটা যুদ্ধের পরিস্থিতির মধ্যে থেকে যারা বড় হয় তারা তো কখনো ভালো কথা ভাবারই অবকাশ পায় না। হ্যাঁ, এবং এই বাচ্চাগুলোকে যে একটা অদ্ভুত যুদ্ধকালীন পরিস্থিতি, আমরা কিন্তু সেই জায়গা থেকে এদের বার করে আনতে পারছি না। আজকে এখানে টিভিতে দাঁড়িয়ে এই কথাগুলো বলে কোনো লাভ নেই। আমার মনে হয় এটা একটা সমাজের একটা পজিটিভ স্টেপ নেওয়ার জায়গা, মানে হিংসার পরিবেশে থাকতে থাকতে আসলে হিংসার শিকার হচ্ছে, এবং হিংসাটাদের সঙ্গে অভ্যস্ত হচ্ছে শুধু না, এবং এইটাতেই এটা শেষ হবে, এইটা তুমি কখনো বোঝাতে পারবে না তাদের যে এইটা না করলেও এটা এই জিনিসটাকে শেষ করা যায়, সেটা কিন্তু তারা বুঝবে না। অভিজিৎ বাবুর কাছে এইখানে একটা জায়গায় আসবো, সেটা হচ্ছে আমরা জানি যে কোনো সন্ত্রাসের সবথেকে অসহায় শিকার হন মহিলারা এবং শিশুরা। এই ক্ষেত্রে এই মাধ্যমিকের রেজাল্টের আরেকটা পার্টও আছে, সেটা হচ্ছে 6 জন ছাত্রী পরীক্ষা দিয়েছিল, তাদের মধ্যে 5 জনই কিন্তু পাশ করেছেন। মানে এইটা কেন? মানে যেখানে 16 জন ছাত্র 16 জনই অকৃতকার্য হলো, মেয়েদের 6 জনের মধ্যে 5 জন কৃতকার্য হলো, এইটার কি ব্যাখ্যা আছে আপনার কাছে? কারণ একটাই কারণ, ছেলেরাই বেশি একেবারে কনস্ক্রিপশনের মতো তারা রিক্রুটেড হচ্ছে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ইনভলভ, ড্র্যাগড ইনটু। মেয়েদেরকে ওরকমভাবে ড্র্যাগিংটা বোধহয় করা যায় না আনলেস দে আর টেকেন অ্যাওয়ে ফর রেপিং অ্যান্ড অল দ্যাট। সুতরাং ওরা ওইটুকু সুযোগ পেয়েছে বড় জোর। কিন্তু এখানে সবচেয়ে জরুরি যে বিষয়, যে এটা কোন গণতন্ত্র? এরা তো একদিক থেকে গণতন্ত্রের যে পলিটিক্যাল রিচুয়ালস তার ভিকটিম, পার্টি এবং দ্বন্দ্ব এবং পার্টি রাইভালরি। তাহলে এরা আমি বলবো যে একরকম খুব গণতন্ত্রের বলি হচ্ছে এই শিশু এরা, এডুকেশন অ্যান্ড অল দ্যাট। কারণ এ একরকমের হররিজম,
আমি টেরোরিজমের দ্য আদার সাইড, অর্থাৎ যাদের ওপর এফেক্টটা পড়ছে। টেরর কথাটা হচ্ছে দোজ হু টেররাইজ, হরর কথাটা হচ্ছে দো আর এফেক্টেড, এরা ভিকটিম, এরা হচ্ছে। আপনি দেখুন না গ্রামগুলো পুরুষ শূন্য, শুধু মহিলারা। তৌসিফি তো একটা বাচ্চা ছেলে যাকে খুন করলো, সে তার কত বয়স, সে তো একেবারে বাচ্চা ছেলে। এটা ঠিক ওই যুদ্ধের টাইমে যে ঘটনাগুলো ঘটে, তুমি গোড়া থেকেই যে শুরুটা করলে যে সিরিয়া একটু দেখুন, এটা প্রায় সেটাই। ওটা তবু রাষ্ট্রের স্বীকৃতি আছে, এটা তো রাষ্ট্র স্বীকৃতি দিচ্ছে না, বলছে কিছু হচ্ছে না, সেটা আরো গভীর। তার মানে কোনো প্রতিকার, আমি সমস্যা স্বীকার করলে তারপর তো সমাধান, তার মানে কোনো প্রতিকারের দিকে নজরই নেই, মানে সম্পূর্ণ উপেক্ষা, মানে এটা হবে এইটাই আর কি। তোদের এর মধ্যে বেঁচে থাকতে হবে, পাস কর বা ফেল কর। আমি অনির্বাণ বাবুর কাছে আসবো। চূড়ান্ত নিরাপত্তাহীনতা, এটা তো মানে আমি বলছি মাধ্যমিক তো একটা বৃহত্তর জীবনের মানে আমি চৌকাঠ বলতে পারি, সেখান থেকে মানে মাধ্যমিক পরীক্ষায় হয়তো উত্তরতে পারলেন না, অকৃতকার্য হলেন, জীবনের পরীক্ষায় কতটা পিছিয়ে পড়ছেন এনারা। মানে এই চূড়ান্ত নিরাপত্তাহীনতা কোথাও কি প্রাপ্তবয়স্ক যখন হবে একটা মানসিক অস্থিরতা তৈরি করবে? নিশ্চয়ই, মানে এটা আমাদের বুঝতে হবে যে হিংসা বলুন, আতঙ্ক বলুন, ট্রমা বলুন, মানসিক যত সমস্যা তার সাথে একটা বিশাল বড় অ্যাসোসিয়েশন আছে। আর এই যে বয়সটা যেখানে আমরা টিনেজ পড়ি, যেটা এখান থেকেই বেশিরভাগ আমরা যে মানসিক সমস্যাগুলো দেখতে পাই, এখান থেকেই তার শুরু অনেক সময় হয়। এই 18, 19, 20 বছর বয়সে গিয়ে ডিপ্রেশন বলুন, অ্যাংজাইটি বলুন, সাইকোসিস বলুন, স্কিজোফ্রেনিয়ার মতন অসুখ, সব করে এই বয়সেই হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে তারা ড্রাগসের দিকে চলে যাচ্ছে, যেখানে আমরা কিছু করতে পারছি না, কেউ কেউ সুইসাইডও করে ফেলছে। তো সমস্যাটা মানে খুবই কমপ্লেক্স, মানে এটা কোনো সাধারণভাবে আমরা মানে বুঝতে গেলে বলবো যে বেশ অসুবিধার ব্যাপার। কারণ যেটা আমাদের বুঝতে হবে, যেখানে ট্রমা আছে, যেখানে এরকমভাবে মানে আতঙ্কিত হচ্ছে প্রতিদিন, সেইখানে শুধু বাচ্চাদের উপর না, সোসাইটির উপর একটা বিশাল বড় একটা ইম্প্যাক্ট হচ্ছে, ফ্যামিলিজদের উপর একটা ইম্প্যাক্ট হচ্ছে। আপনাকে আমি বলি যে এর আগেও যখন কেশপুর, গড়বেতা বারবার অশান্ত হয়েছে, কার্যত একটা প্রজন্ম তৈরি হলো যারা আদতে হচ্ছে ভাড়াটে মাসলম্যান, যারা ওই মাস্কেট নিয়ে, ওই পাইপ গান নিয়ে, তারা কখনো এই যারা সাধারণভাবে যারা শাসক দলে থাকে তাদের দিকে বেশি, বিরোধীদেরও কিছু থাকে, এইটাই মানে তাদের পেশাটাই হয়ে গেল এই লড়াইটা করা। মানে আমি বলছি যে বর্ডারের কাছে যেমন লোকে নিজে থেকেই বলে যে কি করো, স্মাগলিং করি, আমার মেজো ছেলে স্মাগলিং করে, মানে এটা একটা পেশা, এটার মধ্যে কোনো অন্যায় আছে বা ন্যায় আছে সেই ব্যাপারটাই নেই, এইটা সেরকম। আমরা ছোটবেলাতে কি শিখি, আমরা যেগুলো দেখি ফ্যামিলির মধ্যে যা দেখছি, সোসাইটিতে যা দেখছি, তো আমরা যদি এইরকম একটা এনভায়রনমেন্টে যদি বড় হই, সেখানে আমাদের নর্মাল যে ডেভেলপমেন্টটা সেটাই তো হচ্ছে না। একদম, যেখানে বাড়ির বড় বাবা, জ্যাঠা, বড় পুরুষরা, হয়তো বড় দাদা বাড়ি ছাড়া। সুমনবাবু, আপনারা এত আলোচনা করছেন এই পাড়িয়ে কি হচ্ছে, ওখানে কি হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী কি করছেন? আইন হাতে নিয়েছেন, ওনার যা খুশি তাই বলছেন, যা খুশি তাই উনি তো বলছেন কিছু হচ্ছেই না, সব রেকর্ডেড ফুটেজ দেখানো হচ্ছে। সুতরাং তার ব্যাপারটা কি? উনি আইনের শাসন মানেন না, আইনে যা আছে তার বিরুদ্ধে বলছেন, বলে একে বাচ্চা বলছেন, ওটা ছোট ঘটনা বলছেন, পার্কস্ট্রিটে বলছেন কিছু হয়নি, শুরু থেকে ব্যাপার হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে যারা দেখছে এইভাবে পাড়ুয়ে মাকড়াতে এই সন্ত্রাস, এই খুনোখুনি হবে, আর তার ফলশ্রুতি হচ্ছে আমাদের বাচ্চারা, শিশুরা, যুবকরা, তারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যাদের যে ভবিষ্যৎ হবে একদম ভাবে অনিশ্চিত। এটা বুঝতে হবে কিন্তু মানুষকে, শুধু এখানে দাঁড়িয়ে বললে হবে না, সমাজে সাধারণ মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। আজ পর্যন্ত আমি দেখিনি যে পশ্চিমবঙ্গে এমন মুখ্যমন্ত্রী এসছেন আমার মতে যিনি বলছেন এইটা করো, ওইটা করো। আমি একবার দ্রুত দেখে নেব আজকে সাধারণ মানুষ, একেবারে এই মাকড়া পাড়ুয়ের সাধারণ মানুষ, তারা পুলিশের কাছে গেছিলেন একটাই আর্জি নিয়ে যে পুলিশ তাদের কাজটা যেন করে এবং গ্রামে এই অশান্তির আবহাওয়া যেন বন্ধ করতে পারে পুলিশ, ন্যূনতম তাদের কর্তব্যটুকু পুলিশ বাহিনী যেন পালন করে। দেখুন ক্ষোভের এই ছবি বীরভূমের মাকড়ার। মঙ্গলবার এভাবেই পুলিশের সামনে ক্ষোভ উগরে দিলেন মাকড়াবাসী। এভাবেই আইনের রক্ষাকর্তাদের সামনে পেয়ে নিজেদের ক্ষোভ, গ্লানি, হতাশা উগরে দেন তারা। আর কি একটাই, আর পক্ষপাতিত্ব নয়, সন্ত্রাস বন্ধ করে এবার বাঁচতে দিন। মাকড়ারিয়া কিশোরকে মারধরের অভিযোগ ঘিরে এদিন উত্তেজনা ছড়ায় গ্রামে, যার জেরে বিক্ষোভ।
আমার ছেলেটার গলাতে গামছা ছিল, গামছা লেবরিন দেয় দুপাক টেনে দেয়, ওর জিপ বেরিয়ে যায়, জিপ বেরিয়ে যাওয়া বর টেনে টেনে নিয়ে যায়। পুলিশ থাকতেও এখনো নিরাপত্তা আমার গ্রামে নাই। গত 1 বছর ধরে এভাবেই জীবন কাটাচ্ছে মাকড়া, এভাবেই জীবন কাটাচ্ছে গোটা পারুই। কখনো স্বাস্থ্যকেন্দ্রে বোমার পাহাড়, কখনো বোমার আওয়াজে চাপা পড়ে যাওয়া সদ্যজাতের কান্না, কখনো গৃহবধূর গোপনাঙ্গে বিচুটি পাতা ঘষে দেওয়ার অভিযোগ, কখনো রাস্তার আল ধরে ছুটে বেড়ানো বন্দুকধারীদের দল, কখনো আলের ধারে তরুণের রক্তাক্ত নিথর দেহ। এটাই পারুই। এই কারণেই সাম্প্রতিক অতীতে বারবার সামনে এসেছে বীরভূমের এই গ্রামের নাম। কখনো খবরের শিরোনামে উঠে এসেছে পারুইয়ের ৭০, কখনো মাকড়া, কখনো চৌমণ্ডলপুর, কখনো আবার বেলপাতা। কারণ একটাই, হামলা, সন্ত্রাস, রক্তাক্ত জীবন। আকাশে বারুদের গন্ধ, বাতাসে আতঙ্ক, স্কুলে পুলিশের ক্যাম্প, বন্ধ পড়াশুনো। গত 1 বছর এভাবেই বেঁচে রয়েছে পারুই, আর এই বেঁচে থাকা নিঃশব্দে শেষ করে দিচ্ছে গোটা একটা প্রজন্মকে। আতঙ্কের কালো হাত তাদের ক্রমেই সরিয়ে দিচ্ছে বই খাতার উজ্জ্বল দিগন্ত থেকে। শান্তিপূর্ণ বাতাবরণটা দরকার তাদের বেসিক জায়গাটায় পৌঁছতে, সেটাও যদি চ্যালেঞ্জড হয় তাহলে ন্যাচারালি সেটা পঠন পাঠন শুধু নয়, আমার মনে হয় পরবর্তীকালের ধরুন পার্সোনালিটি ডেভেলপমেন্ট, অন্যান্য বিকাশ, সব কিছুতেই তার একটা প্রতিফলন তো পড়বেই। ভয়, আতঙ্ক, উদ্বেগ, এই 3কে সঙ্গী করে জীবন কাটাচ্ছে পারুই। কখনো সন্ত্রাসের আগুন পুড়িয়ে শেষ করে দিয়েছে বই খাতাকে, কখনো সন্ত্রাস ছায়া ছারখার করে দিয়েছে সম্পর্ককে। গন্ডগোলের জন্য ভেঙে গেল, এই গন্ডগোলের জন্য তৃণমূল বাহিনী এইসব করল। কখনো না নেভা এই আগুনেই ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে পারুইয়ের ভবিষ্যৎ, যা হয়তো পারুইয়ের বাইরের কেউ বুঝতেও পারছেন না। বুঝতে পারছে শুধুই পারুই। দুঃখ আরো বাড়িয়ে তাদের সাজানো বাগানে আজ সাজানো তত্ত্বের হানা। এবিপি আনন্দ। দেখুন, রাজনৈতিক তরজা তো চলতেই থাকবে, কিন্তু একবারও কেউ এসে বলেন না যে এই প্রজন্মটা কি করবে, কোথায় যাবে। একে দিয়েই আমরা কাজটা করব। আমাদের তো কিছু অশিক্ষিত লোক চাই তৈরি হচ্ছে। হ্যাঁ, আমাদের তো একটা মানে কি বলবো, একটা সৈনিক চাই। এই যে রিজার্ভ ফোর্সটা, এটাকে তো আমরা কাজে লাগাবো। আমার পতাকা বইবে কে? যদি আমার সে প্রশ্ন করতে শেখে তাহলে তো সে আর পতাকা বইবে না। হ্যাঁ, আমাকে দিয়ে তো সে কাজটা হবে না। কিন্তু এমন একটা লোক চাই যার নিজের রোজগারের জায়গাটা নেই, এবং যে লোকটা নিজের প্রশ্ন জায়গাটা থাকবে না, তাকে আমি মদ্যপান করিয়ে, তাকে আমি যাবতীয় খারাপ কাজের দিকে ইয়ে করে রেখে আমি তাকে দিয়ে আমার কাজটা করব। এত অস্ত্র কোথা থেকে আসে? আমি প্রশ্ন করছি সবার সামনে, পশ্চিমবঙ্গে এত অস্ত্র কোথা থেকে? এবং এই অস্ত্রটা কেন সিজ করছে না? আমার বক্তব্য হচ্ছে যে কোনো সরকারের প্রাথমিক কাজ হচ্ছে এই অস্ত্রটা সিজ করা। এই যে চালের বাতায় বন্দুক লুকোনো রয়েছে, ভাতের হাড়ির ইয়ের মধ্যে বোমা লুকোনো রয়েছে, চালের কৌটোর মধ্যে, এই জিনিসটা তো বন্ধ। এটা বাচ্চাদের প্রশ্ন তো আসছেই না সেখানে। স্কুলে বোমা উদ্ধার হচ্ছে। আমার সময় একেবারে শেষ, আপনাদের ধন্যবাদ। আমরা চেয়েছিলাম যে এমন একটা বিষয় নিয়ে যেখানে প্রতিদিন রাজনৈতিক চাপানুতর হয় এবং শাসক দল, বিরোধী দল তারা একে অপরের বিরুদ্ধে সরব হন, কিন্তু সমস্যাটা বোধহয় এই কৈশোর এবং যৌবনের একেবারে প্রান্তরেখায় দাঁড়ানো এই প্রজন্মের ওপর সব থেকে বেশি করে পড়েছে। চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিল এই মাধ্যমিক পরীক্ষার ফল। আমার এই পর্বের বক্তারা কে কি বললেন এক নজরে রাখুন। আজ এ পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল। ভালো থাকবেন সবাই। নিবেদন করছে নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল, আপনার হার্টের সত্যিকারের বন্ধু। পাওয়ার্ড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, সফল ক্যারিয়ারের সেরা ঠিকানা। সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR, স্ট্রঙ্গার, সেফার, सुपर सेवर। लॉयड एयर कंडीशनर्स, जो दे खुशियों की गारंटी। सिक्किम मणिपाल इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी, बीटेक एडमिशन ओपन फॉर द सीजन 2015 and 16। एवं ग्लैमर वर्ल्ड आयुर्वेदिक ग्लो फेयर मॉइस्चराइजर नील ताई उज्जवल मुस्लिम ত্বক।